আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম। এর ধারাবাহিকতায় আমরা আজকে সাক্ষ্য আইন থেকে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%। এডমিশন এবং কনভার্সন থেকে, হ্যাঁ, স্বীকৃতি স্বীকারোক্তি থেকে আবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা পরবর্তীতে মানে এখানে 4-5টা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব, ওইগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আহ, আমরা ক্রমান্বয়ে আমরা প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। দেখেন, অ্যাডমিশন কাকে বলে? অ্যাডমিশন হচ্ছে সাক্ষ্য আইনের 17 ধারা মধ্যে স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে। স্বীকৃতি কি তা হলো একটা বিবৃতি বা ইঙ্গিত যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে লিখিত বা ডিজিটাল রেকর্ডের মাধ্যমে দেওয়া যায়। অ্যাডমিশন দুভাবে দেওয়া যাইতে পারে এখন। আর এটাতে নতুন করে এখন কি হয়েছে, 20 নভেম্বর 2022 সালের সংশোধনীতে এখন ডিজিটাল রেকর্ডের মাধ্যমেও স্বীকৃতি বা অ্যাডমিশন দেওয়া যাবে। অর্থাৎ মৌখিক, লিখিত এবং ডিজিটাল রেকর্ডে উল্লেখিত এমন কোনো বিবৃতি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ইঙ্গিত বহন করে। তাইলে কোনো পক্ষ বা প্রতিনিধি মৌখিক বা ডকুমেন্টারি যে বিবৃতি, অ্যাডমিশন দেওয়ানি মামলায় ব্যবহৃত হয়, যা নিজের বিরুদ্ধে যাবে। এই হলো মোটামুটি কথাবার্তা। 17 ধারাতে এটাই বলা আছে। জাস্ট শুধু কাকে বলে সেটাই মনে রাখবেন, যে 17 ধারা অ্যাডমিশন বলতে কি বুঝাইতেছে সেটাই, যে এটা এমন একটা বিবৃতি যেটা মৌখিকভাবে, লিখিতভাবে অথবা ডিজিটাল রেকর্ডের মাধ্যমে দেওয়া যায়, যা একটা বিচার্য বিষয়ে আহ, কে কি করে একটা মানে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে একটা ইঙ্গিত বহন করে। এই হলো মোটামুটি কথাবার্তা। এরপর দেখেন, ধারা 18 কি বলতেছে। ওখানে কিছু ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক হয়। কাদের কাদের স্বীকৃতিগুলো প্রাসঙ্গিক হতে পারে? কোনো মামলার পক্ষের, যে কোনো পক্ষের প্রতিনিধির, দুইটা পাওয়া আছে, পক্ষের প্রতিনিধির, হ্যাঁ। তারপরে স্বার্থ, যাদের এই যে মামলার বিষয়বস্তু, যাদের মালিকানা স্বার্থ আছে অথবা স্বার্থ লাভ করেছে। তাহলে স্বার্থ দিয়ে দুটো মনে রাখবেন, দিয়ে দুটো মনে রাখবেন। পক্ষের প্রতিনিধির স্বার্থ আছে, স্বার্থ লাভ করেছে। এরপর আর একটা বিষয় আছে, যেমন প্রতিনিধিত্বমূলক মামলায় বাদী বিবাদী। এরপরে হলো 19 নম্বরটা দেখেন, আগন্তুক বা স্ট্রেঞ্জার বলতেছি আমরা। এখানে আসলে 19 ধারার এক ধরনের সাক্ষীর স্বীকৃতি প্রাসঙ্গিক, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির সাথে সম্পর্ক প্রমাণে। কার সাথে? দ্বিতীয় ব্যক্তির সাথে সম্পর্ক প্রমাণে সাক্ষ্য আইনের তৃতীয় ব্যক্তির মতামত প্রাসঙ্গিক হয়। যেমন করিম একটা কোম্পানির মালিক, খাদিজা হলো তার এজেন্ট, তারপরে হলো আপনার গণেশ হলো কাস্টমার। এখন দেখা গেল যে করিম নামক কোম্পানি খাদিজা এর বিরুদ্ধে মামলা করে। এখন তখন খাদিজা বলে গণেশের কাছে সকল টাকা পয়সা আছে। তখন এই যে গণেশের সাক্ষ্য আদালতে তখনই প্রাসঙ্গিক হয়ে যাবে, যখন কে বলে, খাদিজা যখন বলে দেয় যে টাকা পয়সাগুলো গণেশের কাছে আছে। এরপরে দেখেন, আমরা ধারা 20 দেখতেছি, যাকে রেফার করে, অর্থাৎ কোনো পার্টি বা প্রতিনিধি যে মামলার পক্ষ যাদেরকে রেফার করে, অর্থাৎ মামলার কোনো পক্ষ তথ্য সংগ্রহের জন্য যে সকল ব্যক্তির কথা উল্লেখ করে, তাদের বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হবে। যেমন করিমের নিকট একটি গরু ছিল, খাদিজা ওই গরুটি কিনতে চায়। এখন গরুর বিবরণ জানতে চায়, তখন করিম বলল যে আমার রাখাল গণেশের কাছ থেকে সব জানুন, আমি জানি না। এখানে গণেশের বিবৃতি প্রাসঙ্গিক হবে। এরপরে হচ্ছে হলো আমরা ধারা 21 কি বলতেছে। বলতেছে যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ থেকে স্বীকার করা হয় স্বীকৃতি, তার বিরুদ্ধে প্রমাণ করা যায়। মানে এটা তার পক্ষে ব্যবহৃত হয় না, তবে পক্ষে ব্যবহৃত হয়। কিছু ব্যতিক্রম আছে। মৃত্যুকালীন ঘোষণার সময়, মানসিক বা দৈহিক অবস্থা বিদ্যমান থাকাকালে অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হইতে পারে। আমরা 22 ধারাটা একটু দেখি। এখানে 22 ধারাটা এটা সংশোধিত হয়ে এখানে বলতেছে যে আসলে দলিলের বিষয়গুলো, মানে দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয়। আমরা 59 ধারাতে বলতেছি যে আপনার দলিলের বিষয়বস্তু দলিল দ্বারা প্রমাণ করতে হয়, মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না দলিলের বিষয়ে। কিন্তু এখানে বলতেছে যে যেখানে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান আছে অথবা দলিলের বিশুদ্ধতা নিয়ে যদি প্রশ্ন উঠলে, তাহলে কি দেওয়া যাবে? আপনার মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে দলিলের বিষয়ে। 22-এর কটা নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়ে যোগ হয়েছে, অর্থাৎ ডিজিটাল রেকর্ড নিয়েও যদি কোনো খাটিত্ব নিয়ে প্রশ্ন উঠে তাহলেও দেওয়া যাবে, হ্যাঁ, মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। এরপরে 23-এ বলতেছে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক সাক্ষ্য।
দেওয়ানি মামলা স্বীকৃতিটা যে অ্যাডমিশনটা দেওয়া হবে সেটা প্রাসঙ্গিক হবে, তবে স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না যদি স্বীকৃতিটা কোনো শর্তে করা হয়। শর্ত বলতে আমরা যেমন ওটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, অথবা স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য হবে না, এই মর্মে পক্ষগণের মধ্যে যদি কোনো চুক্তি করে, তাহলে কি করা যাবে না, এই যে স্বীকৃতিটা পরবর্তীতে মানে উপস্থাপন করা যাবে না, সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, এবং উকিলের কাছে কোনো স্বীকৃতি দিলে তা আদালত গ্রহণ করবে না। ধারা 126-এ বলা আছে অ্যাডভোকেট ও মক্কেলের কথোপকথন কোনো স্বীকৃতি নয়, যদি তা অপরাধ ঘটানোর আশঙ্কা থাকলে স্বীকৃতি বলে গণ্য হবে। অর্থাৎ সে যদি পরবর্তীতে কোনো অপরাধ ঘটানোর জন্য কোনো কথাবার্তা বলে, সেটা হয়তো আদালতকে বলা যাবে। আদার্সওয়াইজ 126-এ বলা আছে যে উকিল মক্কেলের মাঝে যে কথাবার্তাগুলো হবে সেগুলো প্রকাশ করা যাবে না, সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে আপোষ মীমাংসার সময় যেসব কথা হয় তা সেসব কথা কোনো সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হবে না। আপোষ মীমাংসার সময়ও যদি যে কথাবার্তাগুলো হবে সেগুলো সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এরপরে আমরা অ্যাডমিশনের আরেকটা ধারা আছে 31, সেটা দেখেন, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে যথেষ্ট বাধা সৃষ্টি হইতে পারে, স্টপেলের বিষয়গুলো এখানে ফুটে উঠছে। হ্যাঁ, এটা যদিও চূড়ান্ত প্রমাণ নয়, এটা একটা বাধা হইতে পারে, বা পরবর্তীতে সে অস্বীকার করতে পারবে না, দেওয়ানি মামলাতে বিষয়গুলো আহ, আসে আর কি। এরপরে আমরা একটু দোষ স্বীকার বা কনফেশন নিয়ে একটু আমরা কথা বলতে চাই। দেখেন, তাহলে সকল স্বীকারোক্তি হলো কি অ্যাডমিশন, কিন্তু সকল অ্যাডমিশন স্বীকারোক্তি নয়। সাক্ষ্য আইনে কোথাও স্বীকারোক্তির সংজ্ঞা নাই, তবে সাধারণত আমরা বলতে পারি দোষ স্বীকার করে কোনো বিবৃতি দেওয়াকে কনফেশন বলা হয়। অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়ে দোষ স্বীকারমূলক বক্তব্যকে স্বীকারোক্তি বা কনফেশন বলা হয়। স্বীকারোক্তির মাধ্যমে কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে নিজেকে সম্পৃক্ততা বা সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বা উহার সারমর্ম স্বীকার করে। তবে অপরাধ স্বীকার করে অপরাধের সঙ্গে নিজেকে না জড়ালে তা স্বীকারোক্তি হবে না, তা হবে স্বীকৃতি। আশা করছি বুঝতে পেরেছেন। এখন স্বীকারোক্তি বা দোষ স্বীকার আসামির বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হয়। স্বীকারোক্তি প্রযোজ্য হয় ফৌজদারি মামলার ক্ষেত্রে, দেওয়ানি মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। প্রাথমিকভাবে স্বীকারোক্তি বা কনফেশন দুই প্রকার হইতে পারে। সেটা হলো ইনকালপেটরি কনফেশন, অর্থাৎ অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়ে অপরাধ স্বীকার করলে তাকে ইনকালপেটরি কনফেশন বলা হয়। আর এক্সকালপেটরি কনফেশন বলতে হলো অপরাধ স্বীকার করা, অপরাধের সঙ্গে নিজেকে না জড়ালে তাকে এক্সকালপেটরি স্বীকৃতি বা স্বীকারোক্তি বলা হয়। ঠিক আছে, এরপরে হলো ইনকালপেটরি, আবার দুই প্রকার। সেটা জুডিশিয়াল কনফেশন মানে ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তি, আর হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন মানে হলো অন্য কোনো ব্যক্তির নিকট দোষ স্বীকারোক্তি। এই হলো কথাবার্তা। এখন আমরা দেখি 24 ধারা থেকে আমরা দেখার চেষ্টা করি 24-এ কি বলতেছে। আমরা এখানে আইটিপি দিয়ে মনে রাখার চেষ্টা করব। ইনডিউসমেন্ট, থ্রেট, প্রমিস, এই যে আইটিপি থাকলে, অর্থাৎ কোনো প্রলোভন থাকলে, ভয় থাকলে, ওয়াদা থাকলে, এই বিষয়গুলো থাকলে আপনার স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না। এরপরে 25-এ বলতেছে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না। 26-এ বলতেছে ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি দিলে সেটা প্রাসঙ্গিক হবে। এই হলো কথাবার্তা। এরপরে 27-এ বলতেছে হলো আলামত উদ্ধার। হ্যাঁ, পুলিশের নিকট আপনি স্বীকারোক্তিতে যেটুকু বলেছেন ওই অনুযায়ী যদি পুলিশ কোনো কিছু উদ্ধার করে সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে। 28-এ কি বলতেছে, আমরা 24-এর অপোজিট 28টা দেখতে পাই, অর্থাৎ ভয়, ভীতি, প্রলোভন এগুলো অপসারণের পর যদি কোনো স্বীকারোক্তি দেওয়া হয়, তাহলে সেটা প্রাসঙ্গিক হইতে পারে। তাহলে 24-এর ব্যতিক্রম আমরা 28 মনে রাখার চেষ্টা করব। 29-এ বলতেছে যেসব ক্ষেত্রে স্বীকারোক্তি প্রাসঙ্গিক হলো তা গোপনীয়তা রক্ষা স্বীকারোক্তি প্রাসঙ্গিক। যেমন আপনার আমরা বলতেছি যে এখানে মনে রাখার কৌশল আমরা দিয়েছি ওমা গো প্রভা, অ দিয়ে অসতর্কতামূলক ভাবে, ম দিয়ে মাতাল অবস্থায়, ময়কার মা দিয়ে গড়সড়ি গোপন রাখার প্রতিশ্রুতির মাধ্যমে, প দিয়ে প্রতারণার মাধ্যমে, বয়কার বা দিয়ে হলো আপনার যে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয়, সে প্রশ্নের উত্তর সে স্বীকার করেছে। এরপরে আমরা 30 ধারা দেখেন, স্ব-আসামির দোষ স্বীকার প্রাসঙ্গিক। স্ব-আসামির দোষ স্বীকার কি প্রাসঙ্গিক, অর্থাৎ স্ব-আসামি নিজেকে সহ অন্যদের জড়িয়ে দোষ স্বীকার করলে তা স্বীকারকারী সহ অন্যান্য আসামির বিরুদ্ধে বিবেচনায় নেওয়া যেতে পারে। যে সকল ব্যক্তিদের আদালতে হাজির করা যায় না। তো আচ্ছা, যাও, এখন আমরা এই মোটামুটি 17 থেকে 31 পর্যন্ত আমরা স্বীকৃতি এবং স্বীকারোক্তি দুটা বিষয় নিয়ে জানলাম। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখার চেষ্টা করি এই জায়গা থেকে কি প্রশ্ন আসছে, আমরা সেই বিষয়টাই একটু দেখার চেষ্টা করি। আপনারা পুরো বিষয়টা মনোযোগ সহকারে একটু শুনেন। দেখেন, প্রথমে যদি আমরা দেখি অ্যাডভোকেসি পরীক্ষায় 2014-2017-তেও আসছে স্বীকৃতি সংজ্ঞা দিন, তাহলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি।
একটু গুরুত্ব দিবেন। অ্যাডমিশন কাকে বলে? স্বীকৃতি বা অ্যাডমিশন কি? সাক্ষ্য আইনের সূত্র অনুসারে মৌখিক বা লিখিত বা ডিজিটাল, তাহলে এখানে আমরা মৌখিক, লিখিত বা ডিজিটাল রেকর্ডে ধারণকৃত উক্তি বা বিবৃতি যা বিচার্য বিষয় অথবা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ইঙ্গিত বহন করে, সেটাই হলো স্বীকৃতি। স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বা ডিজিটাল রেকর্ডে ধারণকৃত উক্তি বা বিচার্য বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে। যে ব্যক্তি যে উক্তি বা বক্তব্য ডিজিটাল রেকর্ডে স্বীকৃতি হিসেবে ব্যবহার করা হয় তা সুস্পষ্ট সঠিক হতে হবে। সাক্ষ্য আইনের 17 থেকে 31 ধারায় স্বীকৃতি সংক্রান্ত বিধান উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন দেখেন, কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি যে সকল শর্তে বা পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে তা আলোচনা করুন। কতিপয় ব্যক্তি কর্তৃক, কোন কোন ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি যে সকল শর্ত বা পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে আলোচনা করুন। আমরা বলছিলাম যে 18 থেকে 20 ধারা পর্যন্ত ওই ব্যক্তিগণের বিষয়গুলো বলা আছে। আমরা বলছি মামলার পক্ষ, মামলার প্রতিনিধি, যাদের এই যে মামলার বিষয়বস্তুতে স্বার্থ আছে এবং যারা স্বার্থ লাভ করেছে, এগুলো 4টা বিষয়। এরপরে হলো আমরা 19 ধারাতে দেখছি হলো স্ট্রেঞ্জার, একটা আগন্তুক ব্যক্তি, তৃতীয় ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক, যেটা মামলার মূল পক্ষদের বিচার্য স্বার্থের সাথে জড়িয়ে পড়া কোনো ব্যক্তির বিবৃতি। অর্থাৎ এখানে মামলার মূল পক্ষদের বিচার্য স্বার্থের সাথে জড়িয়ে পড়া কোনো তৃতীয় ব্যক্তি। আমরা এখানে উদাহরণ দিয়েছিলাম একটু আগে, আশা করছি বুঝতে পেরেছি। আমরা ভাড়াটিয়া বা কাস্টমার এজেন্ট, কাস্টমারের একটা উদাহরণ দিয়েছি, সেই বিষয়টাই দেখবেন। এরপরে হলো আমরা বিশেষ যেটা দেখতে পাই, মামলার কোনো পক্ষ কর্তৃক প্রকাশ্যভাবে, এইটা মনে রাখবেন, পক্ষ কর্তৃক প্রকাশ্যভাবে উল্লেখিত ব্যক্তি স্বীকৃতি প্রাসঙ্গিক। যে রেফার করবে, যে উনি জানে, আমরা ঘোড়ার একটা উদাহরণ দিয়েছিলাম বা গরুর একটা উদাহরণ দিয়েছিলাম, গরুটা ভালো কিনা, আশা করছি বুঝতে পেরেছেন। তাইলে যদি পরীক্ষায় আসে কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত, মানে দেওয়া বিবৃতি অর্থাৎ অ্যাডমিশন যে সকল শর্তে বা পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে, কখন কাদের স্বীকৃতি প্রাসঙ্গিক হয় সেটাই বলছে। আমরা পরের প্রশ্ন চলে যাই, কনফেশনে চলে যাই। কনফেশনে কি বলতেছে? স্বীকারোক্তি বা দোষ স্বীকার করা, এক কথায় দোষ স্বীকার করা। স্বীকারোক্তি বা দোষ স্বীকার কি বলতেছে দেখেন, অনেক পরীক্ষা আসছে, 2004-এ আসছে, 6-এ আসছে, 7-এ আসছে, 12 আসছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। তাইলে কনফেশন কি জিনিস বা দোষ স্বীকার কি জিনিস? সাক্ষ্য আইনের দোষ স্বীকারের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। সাধারণত দোষ স্বীকার বলতে নিজের বাড়ি নিজের দোষ স্বীকার করে যে বক্তব্য দেওয়া হয় সেটাকে বুঝায়। দোষ স্বীকার মূলত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রাসঙ্গিক, এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক হয় না। কোনো অপরাধের দায়ে দায়ে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করে বা অপরাধ স্বীকারের ইঙ্গিত বহনকারী কোনো বিবৃতি দিলে তাকে অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বলে। সাক্ষ্য আইনের 24 থেকে 26 ধারায় দোষ স্বীকার কখন প্রাসঙ্গিক নয়, দোষ স্বীকার কখন প্রাসঙ্গিক হবে না এবং বা গ্রহণযোগ্য নয়, এবং তা বলা হয়েছে, এবং 27 থেকে 29 ধারায় দোষ স্বীকার সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। তো সাক্ষ্য আইনে 24 থেকে 29 ধারায় দোষ স্বীকারের বিধান আলোচনা করা হয়েছে। আমরা মোটার আগে 24 থেকে 29 পর্যন্ত দেখতে পারে যে এখানে দোষ স্বীকারের কথা বলা হয়েছে। এরপরে অন্যদিকে কে এবং কোন পদ্ধতিতে দোষ স্বীকার লিপিবদ্ধ করতে হবে তা ফৌজদারি কার্যবিধির 164। আমরা জানি 164-তে কি আছে, কিভাবে ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করতে হয়, জবানবন্দি দিতে হয়, সেই বিষয়টা। আর 364 ধারা এটা লিপিবদ্ধ করতে হয়। ম্যাজিস্ট্রেটের নিকট যদি কোনো জবানবন্দি দিলে সেটা 364 ধারায় লিপিবদ্ধ করতে হয়, এটা আপনারা জানেন, ফৌজদারিতে আমরা পড়িয়েছি। এরপরে পরের প্রশ্ন দেখেন, সকল স্বীকারোক্তি স্বীকৃতি। সকল স্বীকারোক্তি কি? যত স্বীকারোক্তি আছে সবগুলোই স্বীকৃতি। তাইলে আপনার অ্যাডমিশনের বিস্তৃতি ব্যাপক, পুরোটাই অ্যাডমিশন, মিডলে সামান্য কিছু আছে স্বীকৃতি, তাহলে কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। আমরা বুঝে গেছি যত কথাই বলবেন সবই এক ধরনের অ্যাডমিশন, কিন্তু যখন নিজেকে জড়িয়ে কোনো কথাবার্তা বলবেন, দোষ স্বীকার করে কোনো কথাবার্তা বলবেন, সেটা হয়ে যাবে স্বীকারোক্তি। প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 2022 সালে আসছে, 2024-এর জন্য বা এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। সাক্ষ্য আইনে দোষ স্বীকারের কোনো সংজ্ঞা দেওয়া না হলেও 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত সংজ্ঞা অনুযায়ী মৌখিক, লিখিত, ডিজিটাল রেকর্ডে ধারণকৃত উক্তি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক
বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত গ্রহণ করে বা কোনো অনুমানের সূচনা করে, দেখেন অনুমানের সূচনা করে এমন কথাবার্তা বলছেন যেখানে একটা অনুমান পাওয়া যাইতেছে, একটা ইঙ্গিত পাওয়া যাইতেছে, তা হলো স্বীকৃতি। অন্যদিকে সাধারণ অর্থে দোষ স্বীকার হলো কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক অভিযোগ স্বীকার করে বা অপরাধ স্বীকারের ইঙ্গিত বহনকারী প্রদত্ত বিবৃতি। এই দুই সংজ্ঞা থেকে প্রতীয়মান হয় যে দোষ বা অপরাধের স্বীকারোক্তি এক ধরনের স্বীকৃতি। স্বীকৃতি যদি সাক্ষ্য আইনের এক শ্রেণীর সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়, দোষ স্বীকার তারই অংশ বিশেষ। আমরা আগেও বলেছি পুরোটাই হচ্ছে অ্যাডমিশন, আর ক্ষুদ্র কিছু হচ্ছে হলো কনফেশন বা দোষ স্বীকার। সেই অর্থে সব ধরনের দোষ স্বীকার এক অর্থে স্বীকৃতি অংশ অন্তর্ভুক্ত, এবং সাক্ষ্য আইনের স্বীকৃতি নামের অধ্যায়ের অধীন দোষ স্বীকারকে রাখা হয়েছে। এই জন্য বলা হয় সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। এখন আমরা দেখার চেষ্টা করি পরের প্রশ্ন, স্বীকারোক্তি কি দোষ স্বীকার হতে পারে? স্বীকারোক্তি কি কখনো স্বীকারোক্তি কি কখনো দোষ স্বীকার হতে পারে? রাইট। তাহলে অ্যাডমিশন বা কথা হচ্ছে অ্যাডমিশন কখনো কি কনফেশনে পরিণত হয়? হ্যাঁ, স্বীকারোক্তি তথা স্বীকৃতি দোষ স্বীকারে হতে পারে। দোষ স্বীকার এক প্রকারের স্বীকৃতি, অর্থাৎ সব দোষ স্বীকারেই স্বীকৃতির অন্তর্ভুক্ত। স্বীকৃতি নিম্নোক্ত ক্ষেত্রে দোষ স্বীকার হইতে পারে। মূলত যেই স্বীকৃতির মধ্যে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে বা অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ততা স্বীকার করে, সেই স্বীকৃতি দোষ স্বীকারে পরিণত হয়। অভিযুক্ত অপরাধের স্বীকৃতি যদি স্বেচ্ছায় দেওয়া হয় তখন তা দোষ স্বীকার হবে। অপরাধের স্বীকৃতি যদি ফৌজদারি কার্যবিধি 164 ধারার বিধান অনুসারে লিপিবদ্ধ করা হয় তখন সেটা স্বীকৃতি দোষ স্বীকার বলে গণ্য হবে। এবার আসেন, কোন কোন ক্ষেত্রে ফৌজদারি মামলা আসামির কনফেশন অপ্রাসঙ্গিক বলে গণ্য হবে? কি বলতেছে অ্যাডভোকেটশিপ 2003 আসছে, কি বলতেছে কোন কোন ক্ষেত্রে ফৌজদারি মামলায় আসামির স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে? স্বীকারোক্তি দিলেই তো হবে না, সেটা অপ্রাসঙ্গিক হবে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আসামির স্বীকারোক্তি যখন অপ্রাসঙ্গিক হবে, দোষ স্বীকারকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে হলে সেটিকে অবশ্যই প্রাসঙ্গিক হইতে হবে। অপ্রাসঙ্গিক হলে সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। সাক্ষ্য আইনে 24 থেকে 30 ধারায় দোষ স্বীকারের বিধানগুলি আলোচনা করা হয়েছে। নিচে আসামির দোষ স্বীকার যেসব ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয় সেগুলো হলো আপনি প্রলোভন বা ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হলে সেটা কি প্রাসঙ্গিক হবে? না, সেটা 24 ধারায় বলতেছে যে সাক্ষ্য আইনের 24 অনুযায়ী ভয় বা প্রলোভনের মাধ্যমে যদি অভিযুক্ত ব্যক্তি হতে স্বীকারোক্তি নেওয়া হয় তখন দোষ স্বীকার অপ্রাসঙ্গিক হবে। কারণ ভয় প্রলোভন দেখানোর কারণে অভিযুক্ত ব্যক্তি ধারণা করতে পারে যে সে মামলার কোনো সুবিধা পাবে বা তাকে কোনো সমস্যা থেকে মুক্তি দেওয়া হবে। সুতরাং রহিমকে বলা হলো সে দোষ স্বীকার না করে তাহলে পুরো পরিবারকে আটক রেখে জেলে দেওয়া হবে এবং সে দোষ স্বীকার করলে তাকে মুক্তি দেওয়া হবে। এই ক্ষেত্রে ভয় প্রলোভন থাকায় দোষ স্বীকার এটা অপ্রাসঙ্গিক। আমরা 24 বুঝতে পেরেছি। এরপর হলো আমরা দেখি 25, পুলিশের নিকট দোষ স্বীকার করা হলে। আসলে সাক্ষ্য আইনের 25 ধারা অনুযায়ী পুলিশের কাছে দোষ স্বীকার করা হলে তা আসামির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, অর্থাৎ পুলিশের কাছে দোষ স্বীকার অপ্রাসঙ্গিক। সুতরাং এখানে পুলিশের কাছে দোষ স্বীকার করলো বলে বললো আমি খুন করেছি, এখানে পুলিশ দোষ স্বীকার অপ্রাসঙ্গিক। এরপরে হলো পুলিশের হেফাজতে দোষ স্বীকার। সাক্ষ্য আইনের 26 অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা ম্যাজিস্ট্রেটের উপস্থিত ব্যতীত কোনো দোষ স্বীকার করা হলে তা উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যায় না। তবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া পুলিশের হেফাজতে থাকাকালীন দোষ স্বীকার করা হলে তা অপ্রাসঙ্গিক। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার দোষ স্বীকার করলো কিন্তু ম্যাজিস্ট্রেট তখন সেখানে উপস্থিত ছিল না, এমন অবস্থায় দোষ স্বীকার অপ্রাসঙ্গিক। সুতরাং উপযুক্ত ক্ষেত্রগুলোতে আসামি স্বীকারোক্তি বা দোষ স্বীকার অপ্রাসঙ্গিক বলে গণ্য হবে। এরপরে আমরা দেখার চেষ্টা করি আসামির হেফাজতে থাকাকালীন আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য। তাহলে আসামি পুলিশের হেফাজতে থাকাকালীন আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য কতখানি প্রমাণ করা যেতে পারে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যাডভোকেটশিপ 2003-এও আসছিল। দেখেন পুলিশের নিকট দোষ স্বীকারের গ্রহণযোগ্যতা। সাক্ষ্য আইনের 25 থেকে 27 ধারায় পুলিশের নিকট দোষ স্বীকারের গ্রহণযোগ্যতা বা অগ্রহণযোগ্যতা সম্পর্কে আলোচনা করা বলা হয়েছে। অর্থাৎ
25 ধারায় পুলিশের কাছে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, অর্থাৎ পুলিশের কাছে দোষ স্বীকার হলো একটা অগ্রহণযোগ্য। যদি কোনো ব্যক্তি ভয় প্রলোভন মুক্ত করে স্বেচ্ছায় পুলিশের কাছে অপরাধ স্বীকার করে তখন তাও গ্রহণযোগ্য নয়। সুতরাং পুলিশের কাছে দোষ স্বীকারোক্তি কখনো সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। এবং ধারা 26 বলতেছে যে পুলিশের হেফাজতে থাকাকালীন সময়ে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কোনো দোষ স্বীকার করা হলে তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, অর্থাৎ পুলিশের হেফাজতে দোষ স্বীকার গ্রহণযোগ্য নয়। আমরা একটা মামলা দেখার চেষ্টা করি, হাসমত আলী বনাম রাষ্ট্র, সেটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করি, এটা গুরুত্বপূর্ণ। 53 287 এই মামলায় বলা হয়েছে, 53 287 এই মামলায় বলা হয়েছে যে দীর্ঘ সময় পুলিশ হেফাজতে থাকার পরে দোষ স্বীকার করায় তা আসামির অনিচ্ছাধীন বলে গণ্য হবে। 26 ধারার অধীন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করা হয় তখন উক্ত দোষ স্বীকার গ্রহণযোগ্য হবে। তবে 26 ধারায় দোষ স্বীকারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকতে হবে। পুলিশ হেফাজতে অভিযুক্তের প্রদত্ত দোষ স্বীকার গ্রহণযোগ্য হবে যদি দোষ স্বীকারের সময় ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে, উক্ত দোষ স্বীকার ম্যাজিস্ট্রেটের কাছে করা হয়। এরপরে আমরা দেখেন 27 ধারাটা আমরা একটু দেখার চেষ্টা করি যে 27 কি বলতেছে, পুলিশের নিকট অভিযুক্ত অপরাধের সম্পৃক্ততা সম্পর্কে যে তথ্য দিবে তা উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। তবে প্রদত্ত তথ্য অনুসারে পুলিশ যদি কোনো আলামত উদ্ধার করে সেই বিষয়টি উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা যাবে। অর্থাৎ পুলিশ হেফাজতে স্বীকারোক্তি দেওয়া কোনো তথ্য যদি কোনো ঘটনা আবিষ্কারের সাথে সম্পর্কিত হয় তাহলে সেই তথ্য অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। এখানে দেখেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও অন্যান্য বনাম রাষ্ট্র এই মামলায় বলা হয়েছে, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এই আমরা একটু ডিএলআরটা দেখি, 13 বিএলসি এডি 317, সরি না, 7 বিএলডি 93, 7 বিএলডি 93, 7 বিএলডি 7 বিএলডি 93, 7 বিএলডি 93 ফেজ এই মামলায় বলা হয়েছে, অর্থাৎ মোহাম্মদ সিদ্দিকুর রহমান অন্যান্য বনাম রাষ্ট্র 7 বিএলডি 93, এটা একটু মুখস্থ রাখতে পারেন যে এই মামলা অনুযায়ী অভিযুক্তের বক্তব্য ছিল যে হাজী ইয়াসিন আলী ও অন্য 5 জনকে অভিযুক্ত করে হত্যা করেছে, মৃতদেহগুলোকে ক্ষেতের মধ্যে দাফন করেছে। তো এখানে অভিযুক্তের দেখানো জায়গা থেকে মৃতদেহ পাওয়ার কারণে পুলিশকে দেওয়া অভিযুক্তের বক্তব্য সত্যতা পাওয়া গেছে। এখানে প্রথম অংশ অগ্রহণযোগ্য কারণ হত্যার ব্যাপারটি এতে প্রমাণিত হয়নি, তবে দ্বিতীয় অংশ গ্রহণযোগ্য কারণ তার বক্তব্য অনুযায়ী মৃতদেহ পাওয়া গেছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসামির দোষ স্বীকারের সাক্ষ্যগত মূল্যটা কি? আসামি যদি দোষ স্বীকার করে এর সাক্ষ্যগত কোনো মূল্য আছে? কোন অবস্থার প্রেক্ষিতে একজন আসামিকে শুধুমাত্র তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যায়? এরপরে হলো স্বীকারোক্তি বা জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল, প্রত্যাহারকৃত, অপ্রত্যাহারকৃত যাই হোক না কেন তা কি একক ভাবে আসামিকে শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে? নিম্নোক্ত স্বীকারোক্তির আইনত ফলাফল কি? ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি, পুলিশের নিকট স্বীকারোক্তি, তারপর হলো এক্সট্রা জুডিশিয়ালের নিকট স্বীকারোক্তি, এই বিষয়গুলো। তাহলে দেখেন দোষ স্বীকারোক্তিতে কয়েকটি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করা যায়। কার কাছে দোষ স্বীকার করা হচ্ছে, কার কাছে দোষ স্বীকার করা হচ্ছে, কার কাছে দোষ স্বীকার করা হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে দোষ স্বীকার 2 ধরনের। একটা হলো বিচারিক দোষ স্বীকার, জুডিশিয়াল কনফেশন, একটা হলো এক্সট্রা জুডিশিয়াল অর্থাৎ বিচার বহির্ভূত। একটা বিচারিক দোষ স্বীকার আর একটা হলো বিচার বহির্ভূত দোষ স্বীকার। আশা করছি বুঝতে পেরেছেন। এখন বিচারিক দোষ স্বীকার মানে ম্যাজিস্ট্রেট বা আদালতে আইনানুগ প্রক্রিয়া চলমান অবস্থায় দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, 164 বা 364 অধীন ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ দোষ স্বীকারে হলো বিচারিক দোষ স্বীকার। আচ্ছা, এই যে 164 এবং 364 অধীন ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ দোষ স্বীকারে হলো বিচারিক দোষ স্বীকার। এখন সহজ ভাষায় ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতে যে দোষ স্বীকার করা হয় তাই জুডিশিয়াল বা বিচারিক দোষ স্বীকার। এটা সাক্ষ্যগত মূল্যর জন্য আমরা
ডিএলআর দেখার চেষ্টা করি যে ইসলাম উদ্দিন বনাম রাষ্ট্র ইসলাম 13 বিএলসি এডি কি 81, 13 বিএলসি এডি 81, এটা একটু মনে রাখতে পারেন। অথবা আরেকটা ডিএলআর আছে রাষ্ট্র মোহাম্মদ মুকুর আলী, এটা একটু মনে রাখতে পারেন। এগুলাতে কি বলতেছে, এই মামলা অনুযায়ী সুপ্রতিষ্ঠিত আইনি নীতি হলো বিচারিক দোষ স্বীকারোক্তি সত্য ও স্বেচ্ছা প্রণোদিত বলে প্রমাণিত হলে এটি অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণের একমাত্র ভিত্তি তৈরি করতে পারে। কথা আছে, সত্য হইতে হবে এবং স্বেচ্ছা প্রণোদিত হইতে হবে। সত্য বা স্বেচ্ছা প্রণোদিত, এই দুটা জিনিস মাথায় রাখবেন, তাহলে সেটা কি হইতে পারে, তাহলে সেটা অ্যাকসেপ্ট হইতে পারে। এখন এই যে রাষ্ট্র বনাম মুকুর আলী, তাহলে আমরা এখানে দেখলাম হলো এটা 13 বিএলসি এডি 81 ইসলাম, 13 বিএলসি এডি 81, একটু মনে রাখতে পারলে ভালো। এরপরে হলো রাষ্ট্র বনাম মুকুর আলী, এটা একটু আমরা দেখি। এটা হলো 68 ডিএলআর 155, কত ডিএলআর, 68 ডিএলআর 155, 68, সরি, 68 ডি এল আর 155, এই মামলায় বলা হয়েছে। তাহলে 68 ডিএলআর, 68 ডিএলআর 155, এটা হলো কোনটা, এটা হলো রাষ্ট্র বনাম মুকুর আলী, এটা একটু দেখতে পারেন। এই মামলা অনুযায়ী সকল আইনি বাধ্যতামূলক নিয়ম যথাযথভাবে মানে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করা হলে দোষ স্বীকারোক্তির স্বেচ্ছায় হলে, তাহলে এখানে কি বলতে হবে, সেখানে আপনি যথাযথ আইন মেনে, মানে যথাযথ নিয়ম মেনে দোষ স্বীকারোক্তি জবানবন্দি লিপিবদ্ধ করা হলে, অর্থাৎ 164 বা 364 দুইটাই মিলাই দোষ স্বীকারোক্তি স্বেচ্ছায় হলে, স্বেচ্ছায় হইতে হবে এবং সকল খুদ মুক্ত হইতে হবে আগের কথার মতো বুঝেছেন? সন্তুষ্ট হলে তখন দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ওই আসামির দোষ সাব্যস্তকরণের একমাত্র ভিত্তি হতে পারে। বিচার বহির্ভূত যেটা, বিচার বহির্ভূত যে দোষ স্বীকারোক্তি কোনো ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে করা হয়নি তাকে বলা হয় এক্সট্রা জুডিশিয়াল বা বিচার বহির্ভূত দোষ স্বীকার। অর্থাৎ দোষ স্বীকার যদি ম্যাজিস্ট্রেট ছাড়া আদালত ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকট করা হয় সেটাই হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এই ধরনের দোষ স্বীকার লিপিবদ্ধ করার ক্ষেত্রে যথাযথ আইনগত পদ্ধতি অনুসরণ করা হয় না, যে কোনো ব্যক্তি তা লিপিবদ্ধ করতে পারে, এমনকি ভয়ভীতি প্রদর্শন দ্বারাও এরূপ স্বীকারোক্তি আদায় করা সম্ভব বা পুলিশের কাছে প্রদত্ত স্বীকারও এই যে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বলে গণ্য হয়। এটা সাক্ষ্যগত মূল্য আছে কিনা, আমরা একটু রাষ্ট্র বনাম সাইফুল ইসলাম এটা একটু দেখার চেষ্টা করি। এটা ডিএলআরটা কত, 319, এটা হলো রাষ্ট্র বনাম সাইফুল ইসলাম 321, এটা হলো 16 বিএলসি 579, 16, 16 বি এল সি কত 79, 16 বিএলসি 579, 579, 16 বিএলসি 579, এইখানেই বলতেছে যে কি বলতেছে 321। ওকে, রাষ্ট্র বনাম সাইফুল ইসলাম, এই মামলা অনুযায়ী বিচার বহির্ভূত দোষ স্বীকার দোষী সাব্যস্ত করার ভিত্তি হতে পারে যদি সাক্ষ্যর মাধ্যমে প্রমাণিত হয় এবং যাদের উপস্থিতিতে স্বীকারোক্তি নেওয়া হয়েছে তাদের এটা সত্য বা স্বেচ্ছা প্রণোদিত হয়। এটা অ্যাকসেপ্ট হইতে পারে যদি এটা অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত হয়, পাশাপাশি সত্য বা স্বেচ্ছা প্রণোদিত হইলে সেটা হইতে পারে। আরো আছে রাষ্ট্র বনাম মুসলিম, এই মামলাও অনুযায়ীও নিঃসন্দেহে একটি দুর্বল প্রকৃতির প্রমাণ, তবে নথিতে থাকা অন্যান্য তথ্যাদি দ্বারা সমর্থিত হওয়া সাপেক্ষে এটা কি করতে পারে, দোষী সাব্যস্ত করা যায়। এই মামলায় আরেকটি কথা বলা হয়েছে যে স্বেচ্ছা প্রণোদিত, অর্থাৎ
অর্থাৎ এখানে কি বলতেছে, এই যে স্বেচ্ছা প্রণোদিত বা অকৃত্রিম প্রমাণিত হলে তা প্রমাণাদি সমর্থন ছাড়া অভিযুক্তের দোষ প্রমাণ করা আইনি এবং পর্যাপ্ত প্রমাণ। তবে সাধারণত চর্চা হলো দোষী ব্যক্তির পক্ষে কিছুটা সমর্থন প্রয়োজন। তাহলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের ক্ষেত্রে পুলিশের নিকট করা হলে তখন সেটা আলাদা ব্যাপার। তবে কারণ পুলিশের কাছে পরত দোষ স্বীকার বা পুলিশের হেফাজতে পরত দোষ স্বীকার আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। তবে 25-26 দ্বারা বলা হয়েছে বা 27 দ্বারা অনুযায়ী পুলিশের হেফাজতে বিবৃতি দোষ স্বীকার এর উপর ভিত্তি করে কোনো আলামত উদ্ধার করা গেলে উক্ত আলামত সংক্রান্ত বিবৃতি দোষ স্বীকার প্রাসঙ্গিক হবে। বাকি অংশটুকু প্রমাণ সাপেক্ষে গ্রহণযোগ্য হবে। এরপরে হলো দোষ স্বীকার নিজেকে সম্পৃক্ত করা বা না করা নিয়ে। এখানে নিজেকে জড়িয়ে দোষ স্বীকার হলো ইনকালপেটরি, আর নিজেকে না জড়াইলে এক্সকালপেটরি দোষ স্বীকার। এখন নিজেকে না জড়াইলে এখানে কোনো সাক্ষ্যগত মূল্য আছে কিনা। রাষ্ট্র বনাম আপনার আইনউদ্দিন এই মামলায় অনুযায়ী ফৌজদারি কার্যবিধির 164 ধারায় অধীনে বিবৃতি বা দোষ স্বীকার অভিযুক্তের বিরুদ্ধে ব্যবহার করা যাবে যদি এটি সত্য, স্বেচ্ছাপ্রণোদিত বা অপরাধের নিজের সম্পৃক্ত উল্লেখ করে। হ্যাঁ, এটা নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করলে এটা অ্যাকসেপ্ট করা যাবে, রাষ্ট্র বনাম আইনউদ্দিন এই মামলায় বলা হয়েছে। এটা হলো 15 বিএলসি 150, 15 বিএলসি 1-5-15 বি 15 বি এলসি কত 150 নাকি 150, 150, 150, 15 বিএলসি 150 রাষ্ট্র বনাম আইনউদ্দিন এই মামলা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি 164 ধারার অধীনে বিবৃতি দোষ স্বীকার অভিযুক্তের বিরুদ্ধে ব্যবহার করা যাবে যদি এটা স্বেচ্ছা বা সত্য প্রণোদিত। তাহলে আমরা একটা জিনিস বারবার দেখতে পাচ্ছি, সেটা হলো সত্য বা স্বেচ্ছা প্রণোদিত। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এরপর নিজেকে না জড়ালে কি হবে, নিজেকে না জড়িয়ে দোষ স্বীকার করলে সেটা কি হইতে পারে, অভিযুক্ত ব্যক্তি অপরাধের সাথে নিজেকে না জড়িয়ে দোষ স্বীকার করলে সেটা তো আমরা জানি এক্সকালপেটরি কনফেশন বলা হয়। এই ধরনের দোষ স্বীকার ব্যক্তি আসামি অপরাধের বর্ণনা দেয়, সাথে সাথে ওই অপরাধে তার কোনো ভূমিকা বা সম্পৃক্ততা ছিল না বর্ণনা করে। এই ধরনের সাধারণত অন্য ব্যক্তিদের জড়িয়ে দোষ স্বীকার করা হয়, সে নিজে বলে না, অন্যদেরকে বলে যে কারা কারা ছিল এটা বলে। এখানে একটা মামলা আছে রাষ্ট্র বনাম আল হাসিব বিন জামাল, এটা একটু দেখতে পারেন। এখানে বলতেছে যে এই মামলা অনুযায়ী বিবৃতি আহ, নিজের নিষ্কৃতিমূলক কথা বললে তা দোষ স্বীকারোক্তির পর্যায়ে পড়ে না। এরপরে আবার আরো আছে দোষ স্বীকার বা স্বীকার প্রত্যাহারও করতে পারে। একটা হলো প্রত্যাহারিত দোষ স্বীকার, আর একটা হলো অপ্রত্যাহারিত দোষ স্বীকার। একটা হলো রিট্রাক্টেড কনফেশন আর নন রিট্রাক্টেড কনফেশন। এটা প্রত্যাহারকৃত, সে বলছে পরে এটা উনি কি করছে, উনি এটা অস্বীকার করছে যে অভিযুক্ত আসামি যদি প্রথমে অপরাধ করে বা দোষ স্বীকার স্বীকারোক্তিমূলক প্রদান করে, পরবর্তীতে যদি সে যদি এটা প্রত্যাহার করেনি। একবার বলছে অভিযুক্ত আসামি প্রথমে অপরাধ বা দোষ স্বীকার উক্তি করে স্বীকারোক্তি প্রদান করে, পরবর্তীতে সে অস্বীকার করে, তাকেই বলা হয় প্রত্যাহারিত দোষ স্বীকার। অর্থাৎ আসামি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার প্রত্যাহারিত করার জন্য কারণ সহ আবেদন করে। বিভিন্ন কারণে দোষ স্বীকার প্রত্যাহারের আবেদন করা যায়, যেমন প্রলোভনের বা ভয়ের মাধ্যমে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, তবে দোষ স্বীকার প্রত্যাহার করতে চাইলে যৌক্তিক সময়ের মধ্যে আবেদন করতে হবে, অন্যথায় পরবর্তী শেষ মুহূর্তে তা গ্রহণযোগ্য হবে না। এখানে সাক্ষ্যগত মূল্যের ক্ষেত্রে বলতেছে আব্দুল কাদির বনাম রাষ্ট্র, এই মামলাটা দেখতে পারেন। এই মামলা অনুযায়ী দোষ স্বীকারের জবানবন্দি সত্য বা স্বেচ্ছা প্রণোদিত হলে, পুরোপুরি একই কথা, সত্য বা স্বেচ্ছা প্রণোদিত হলে তা প্রত্যাহারের আবেদন করলে আসামিকে দোষী সাব্যস্তকরণের ভিত্তি হইতে পারে। তাইলে আমরা যত কথাই বলছি সত্য বা স্বেচ্ছা প্রণোদিত হইতে হবে, তাইলে হবে। এরপর হলো আমরা দেখি অপ্রত্যাহারিত দোষ স্বীকার। হ্যাঁ, অভিযুক্ত আসামি অপরাধ বা দোষ স্বীকার করার পর প্রত্যাহার না করলে এটাকে বলা হয় অপ্রত্যাহারিত দোষ স্বীকার। অর্থাৎ আসামি যদি দোষ স্বীকার স্থির থাকে, সেটাই এটার সাক্ষ্যগত মূল্য থাকতে পারে। কেননা এই ধরনের স্বীকার মূলত সাধারণ দোষ স্বীকার বোঝায়, সাক্ষ্যগত মূল্য অন্য দোষ স্বীকারের ন্যায়। এবং রাষ্ট্র বনাম মোকাম্মেল হায়াত খান এই মামলায় বলা হয়েছে আদালত যদি বিশ্বাস করে যে দোষ স্বীকৃতি সত্য বা স্বেচ্ছাপ্রণোদিত ছিল, নির্যাতন জবরদস্তি প্ররোচনার মাধ্যমে আদায় করা হয়নি। আগের কথাবার্তা।
হ্যাঁ, জবরদস্তি প্ররোচনা বা ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয়নি, কারণ সেটা ব্যবহার করা যাবে। এবার প্রশ্ন আসে, দেখেন, দোষ স্বীকারোক্তি বা স্ব আসামির বিরুদ্ধে দোষ স্বীকারোক্তি ব্যবহার করার আইনানুগ শর্ত কি কি? দোষ স্বীকারোক্তি সত্য কি কিন্তু স্বেচ্ছা প্রণোদিত না হলে, বা স্বেচ্ছা প্রণোদিত কিন্তু সত্য না হলে আসামির বিরুদ্ধে ব্যবহার করা ব্যবহার্য কি, আলোচনা করুন। তার স্ব আসামির দোষ স্বীকারের শর্ত আমরা জানি 30 ধারাতে বলা আছে যে অপরাধের জন্য একাধিক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যৌথভাবে বিচার হচ্ছে, সেখানে একজন যদি অপরাধ স্বীকার করে অন্য অভিযুক্তকেও তাদের সাথে অপরাধ জড়িত করে, সেই স্বীকারোক্তি প্রমাণিত হয়, তখন আদালত এরূপ স্বীকারোক্তির ভিত্তিতে স্ব আসামিদের বিচার ব্যবহার করতে পারবেন। তবে 30 ধারার শর্তের উল্লেখ আছে যে এইসব শর্ত পূরণ হলে আদালত এরূপ অপরাধে সহযোগী সাক্ষ্য বা সাক্ষ্য হিসেবে স্ব আসামি বা স্বীকারোক্তি প্রদানকারী আসামি উভয়ের বিরুদ্ধে বিবেচনা করতে পারেন। শর্তগুলো হলো, একই অপরাধের জন্য একাধিক ব্যক্তি অভিযুক্ত হতে হবে, উক্ত একই অপরাধের জন্য যৌথভাবে বিচার করা হবে, এবং এখানে অভিযুক্তের মধ্যে কোনো একজন অভিযুক্ত নিজেকে সহ অন্য ব্যক্তিকে জড়িয়ে দোষ স্বীকার করতে হবে, যথাযথ বা আইনগতভাবে দোষ স্বীকার করা হয়েছে বা যথাযথ আইনগততা প্রমাণ করতে হবে। এই যে উপযুক্ত শর্তগুলো হলে সহযোগীর সহ আসামির বিরুদ্ধে তা গ্রহণযোগ্য হইতে পারে। তবে আমরা এখান থেকে আরো বিষয় জানি যে সেটা আপনার 133 এবং 114 বিতে সেটা কর্মোরেটিভ। 114 বিতে কি বলতেছে, সমর্থিত হইতে হবে। হ্যাঁ, আর 133-এ বলতেছে যে যদি এদেরকে যদি স্ব আসামির উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হলে তাহলে সেটা অগ্রহণযোগ্য হবে না, সেই কথাটাই বলা আছে। এটার উপর বেসিস করে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে দোষ স্বীকার সত্য কিন্তু সেটা স্বেচ্ছা প্রণোদিত নয়, তাইলে কি হবে, এটা ব্যবহার করা যাবে? আসলে সত্য সাক্ষ্য আইনের 24 ধারায় বলা হয়েছে, ফৌজদারি মামলা কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে অপরাধ স্বীকার করলেও আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে স্বীকারোক্তির পিছনে মিথ্যা প্রলোভন, ভীতি প্রদর্শন, মিথ্যা প্রতিশ্রুতি রয়েছে, তখন আদালতের নিকট এরূপ দোষ স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক বিবেচিত হবে। সুতরাং বলা যায় দোষ স্বীকারোক্তি স্বেচ্ছা প্রণোদিত না হলে তা সাক্ষ্য হিসাবে অপ্রাসঙ্গিক হবে। অনেক সময় দেখা যায় একবার পুলিশ হেফাজতে নেওয়ার পর আসামি স্বীকারোক্তি বিবৃতি দিতে রাজি হয় না, তখন তাকে আবার হেফাজতে নেওয়া হয়। এই স্বীকারোক্তিমূলক বিবৃতি স্বেচ্ছামূলক বলা যাবে না, গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ অন্য আরেকটি মামলায় বলা হয় যে দোষ স্বীকারোক্তিমূলক বিবৃতি স্বেচ্ছামূলক নয়, সত্য এবং বিধি অনুযায়ী লিপিবদ্ধ হয়, শুধুমাত্র ওই স্বীকারোক্তির আহ ভিত্তিতে আসামিকে শাস্তি দেওয়া যাবে। সুতরাং দোষ স্বীকারোক্তির ভিত্তিতে কোনো আসামিকে দণ্ডিত করতে হলে নিম্নোক্ত প্রতিটি শর্ত পূরণ করতে হবে। কোন একটি শর্ত বাদ পড়লে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হবে না। দোষ স্বীকৃতিমূলক বিবৃতি স্বেচ্ছামূলক হতে হবে, স্বীকৃতিমূলক বিবৃতি সত্য হতে হবে, এবং বিবৃতিটি বিধি অনুযায়ী অর্থাৎ 164 বা 364 বিধান অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে। এরপরে দেখেন, আইনের বিধান মতে সাক্ষীর বা আসামিদের উক্তি রেকর্ড করা হয়। আইনের কোন বিধান মতে সাক্ষীর উক্তি, এই যে আমরা 164 এই বিধান মতে, এটা কারা পারে? মেট্রোপলিটন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত। সর্বক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেট কে তাহার রেকর্ডকৃত উক্তি প্রমাণের জন্য পরীক্ষা করতে হয়? অবশ্যই। ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্য 164 দোষ স্বীকারোক্তিমূলক বিবৃতি দিলে উক্ত বিবৃতি সাক্ষ্য হিসেবে উপস্থাপন করার সময় দোষ স্বীকারের বিবৃতি লিপিবদ্ধকারী ম্যাজিস্ট্রেটকে পরীক্ষা করার প্রয়োজন হতে পারে, তবে এটা বাধ্যতামূলক নীতি নয়। ম্যাজিস্ট্রেট আইন অনুসারে বা 164 দ্বারা বিবৃতি লিপিবদ্ধ করার সময় ম্যাজিস্ট্রেট পরীক্ষা না করে দোষ স্বীকারোক্তি গ্রহণ করা যাবে। তাহলে উপযুক্ত আলোচনা থেকে বলা যায় সর্বক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার রেকর্ডকৃত উক্তি প্রমাণের জন্য পরীক্ষা করতে হয় না। এরপর আমরা সমস্যা দেখি, পুলিশ কর্তৃক মানে দৌড়ানি খেয়ে দিতে হয় একজন ডাকাত পুলিশের নিকট তার অপরাধ দোষ স্বীকার করে জানায় যে তার নিকট ডাকাতি করা কিছু মালামাল সংরক্ষিত আছে। তারপর তার প্রদর্শিত গোপন স্থান হতে পুলিশ চোরাই মাল উদ্ধার করে। পুলিশের নিকট এই স্বীকারোক্তি বা অপরাধ প্রমাণে সাক্ষ্য বলে বিবেচিত হতে পারে কি? এখানে মেইন কথা হচ্ছিল 27 ধারায় যতটুকু উনি চোরাই মাল উল্লেখ করা হয়েছে তার বক্তব্য অনুযায়ী ততটুকু এখানে কি হবে, প্রাসঙ্গিক হবে। আশা করছি যতটুকু চোরাই মাল উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এরপরে এটাও সেম, তদন্তকালে একজন পুলিশ কর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বিকে খুন করেছে, এবং খুনের বর্ণনায় যে অস্ত্রটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এই যে এখানেও 27 ধারার গল্প, জঙ্গল থেকে যে অস্ত্রটা রেখেছে, হ্যাঁ, এই যে অস্ত্রটি তার বিরুদ্ধে প্রাসঙ্গিক গ্রহণযোগ্য হবে। অর্থাৎ সে খুন করেছে বলে পুলিশের নিকট স্বীকৃতি দিলেও এই ব্যাপারে প্রমাণ পাওয়া যায়নি, এটা গ্রহণযোগ্য হবে না, অস্ত্রটি গ্রহণযোগ্য হবে।
আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আর আমাদের একটা এমসিকিউ ক্লাস চলমান আছে, ভর্তি হতে চাইলে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।